আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। ভারতের ৪৯ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে বলে রিওমর স্ক্যানারের প্রতিবেদন। তালিকায় রয়েছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমও। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও স্লথ গতিতে বেড়েছে চাহিদা। সংস্কারের মাধ্যমে ১৩,৮০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব। মানুষের অস্তিত্বের প্রয়োজনে প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য গড়েছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। সরকারি বেসরকারি উদ্যোগ পাল্টে দিতে পারে কৃষির এই গুরুত্বপূর্ণ খাত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটির প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। বাংলাদেশ নিয়ে ভুয়া খবর প্রচারের তালিকায় ভারতের অন্তত ৪৯টি গণমাধ্যমের নাম উঠে এসেছে তথ্য যাচাই সংস্থা রিওমর স্ক্যানারের এক প্রতিবেদনে। শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ১২ আগস্ট থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এসব গণমাধ্যমে অন্তত ১৩টি ভুয়া খবর প্রচারিত হয়েছে। ভারতের গণমাধ্যম রিপাবলিক বাংলা সর্বাধিক ৫টি গুজব প্রচার করেছে বলে জানিয়েছে রিওমর স্ক্যানার। এরপর রয়েছে হিন্দুস্তান টাইমস, জি নিউজ ও লাইভ মিন্ট, যারা প্রত্যেকে অন্তত ৩টি গুজব প্রকাশ করেছে। এছাড়া রিপাবলিক, ইন্ডিয়া টুডে, এবিপি আনন্দ ও আজ তক অন্তত ২টি করে গুজব প্রচার করেছে। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ৯ ডিসেম্বর ঢাকা আসছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক নানাবিধ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে তার আলোচনা হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে শুক্রবার এই সফরের কথা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারত বাংলাদেশের ফরেন অফিস কনসালটেশন এফওসি আলোচনায় যোগ দিতে ভারতের পররাষ্ট্র সচিব ঢাকা সফর করবেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করবেন। ঢাকা থাকাকালীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিক্রম মিস্ত্রির বৈঠক হবে কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। বিদ্যুৎ খাতে বছরে ১.৮ গুণ রাজস্ব বাড়লেও খরচ বেড়েছে ২.৬ গুণ। এতে ৫ অর্থবছরে ভর্তুকি দিতে হয়েছে ১,২৬,৭০০ কোটি টাকা। আন্তর্জাতিক গবেষণা প্রতিবেদনে এই তথ্য দিয়ে জানানো হয়েছে, সংস্কারের মাধ্যমে বিদ্যুৎ খাতে বছরে ১৩,৮০০ কোটি টাকা বা $১২০ কোটি সাশ্রয় সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের নতুন গবেষণায় বলা হয়েছে, গত কয়েক বছরে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২৫% বাড়লেও স্লথ গতিতে বেড়েছে চাহিদা। উচ্চমূল্যের জ্বালানির ব্যবহার, নবায়নযোগ্য জ্বালানিতে সীমিত সাফল্য এবং প্রতিকূল অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই খাতে আর্থিক ক্ষতি অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। ভবিষ্যতের বিদ্যুতের চাহিদা প্রাক্কলনে আরও বেশি প্রুডেন্ট হতে হবে, যাতে আমাদের ওভার ক্যাপাসিটি কমে যায়। এর সাথে আমাদের আরও 4টি স্টেপ নিতে হবে। প্রথমেই নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা ৩,০০০ মেগাওয়াট বাড়াতে পারি এবং শিল্প কারখানাগুলো যে ক্যাপটিভ জেনারেটরের উপর নির্ভর করছে সেটাকে যদি আমরা গ্রিডের বিদ্যুতে স্থানান্তর করতে পারি, ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লস যেটা 10% উপরে তাকে যদি 8% নামিয়ে আনা যায় এবং গত অর্থ বছরে যে পরিমাণ লোডশেডিং হয়েছে তাকে যদি আমরা 5% নামিয়ে আনতে পারি, তাহলে বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রায় ১৩,৮০০ কোটি টাকা সাশ্রয় করতে পারবে। সংস্কারের মাধ্যমে খরচ কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন বিদ্যুৎ খাতের এই গবেষক। কিছু তেলভিত্তিক পাওয়ার প্ল্যান্টকে যেগুলো পুরনো এবং অদক্ষ সেগুলোকে গ্র্যাজুয়ালি ফেজ আউট করি, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানিকে যদি আমরা গ্র্যাজুয়ালি গ্রিডের সাথে সংযুক্ত করি, তাহলে আমাদের দিনের বেলার পিক ডিমান্ড সেটা পূরণে খুব একটা সমস্যা হবে না, বরং আমাদের রিজার্ভ মার্জিনটা কমে 20% আসবে। এর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হবে বিপিডিবি নিজেই, কারণ তাকে বিভিন্ন কেন্দ্র বসিয়ে রেখে ভাড়াও যেমন দিতে হবে না, অন্যদিকে তেলের যে খরচ প্রতি ইউনিট প্রায় 23 টাকা 23.5 টাকা, সে জায়গায় নবায়নযোগ্য জ্বালানি দিয়ে খরচটাকে কমানো সম্ভব। বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে অনুকূল নীতি তৈরি, গ্রিড আধুনিকায়ন, শিল্প কারখানায় গ্রিডের বিদ্যুৎ ব্যবহার বাড়াতে গ্যাসের মূল্য সমন্বয় এবং নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার বাড়ানোর প্রতিবন্ধকতা দূর করার পরামর্শ দেওয়া হয়েছে প্রতিবেদনে।
রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। উত্তরের জেলাগুলোতে কমতে শুরু করেছে তাপমাত্রা। হিমেল হাওয়ার পাশাপাশি চারপাশ থাকছে কুয়াশায় ঢাকা। উত্তরাঞ্চলের আবহাওয়া পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি দিনাজপুরে। সেখানে আছেন শাহ আলম শাহী। শাহী, শীত উত্তরাঞ্চলের মানুষের জীবনযাত্রায় কি ধরনের প্রভাব ফেলছে, মানে শীতের মাত্রাটা কেমন একটু জানাবেন। সামির, আমি শুনতে পাচ্ছি আপনি যেমনটি বলছিলেন যে হিমালয়ের পাদদেশে অবস্থিত অঞ্চলে শীতের তীব্রতা বাড়ছে। আসলে আমি আপনাকে জানিয়ে রাখা ভালো, আমি এখন অবস্থান করছি দিনাজপুরের মানুষ বেচাকেনার হাটে। এই মানুষ বেচাকেনার হাটে প্রতিদিন কমপক্ষে 1,500 থেকে 2,000 মানুষ বেচাকেনা হয়। মূলত দিনাজপুরের সঞ্চিতলায় ঐতিহ্যবাহী এই স্নো বাজার। এখানে এসে দেখলাম যে এখানে শ্রমজীবী মানুষেরা শীতে কাবু হয়ে গেছে। শুধু শ্রমজীবী মানুষ নয়, এই তীব্র শীতে অসহায় দরিদ্র মানুষ খুব দুর্ভোগে ভুগছে এবং আপনার তারা গরম কাপড়ের অভাবে খুব অনেকে কষ্ট অতিবাহিত করছে। দিনাজপুরে দিনে দিনে শীতের তীব্রতা কমে যাচ্ছে। শীতের পাশাপাশি বাড়ছে হিমেল হাওয়া এবং আপনার কুয়াশা, ঘন কুয়াশা দাপটে দিনাজপুর সন্ধ্যার পরে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমরা আমাদের পাশে অনেকেই রয়েছে, আমরা একজনের সাথে কথা বলতে চাচ্ছি যে আসলে দিনাজপুরে শীত কেমন অনুভূত হচ্ছে, আপনার কাছে মনে হচ্ছে? আসলে কি বলবো, আমি তো এখানে থাকি না, আমি থেকে খাবার আসি, আমি আসছি বেড়াতে। গত 2 দিন যাবত শীতের কাপড় বেড়ে চলতেছে। আমি কি বলবো, আমি স্বাবলম্বী ব্যক্তি হিসাবে নিজে কাবু হয়ে গেছি। আর এই শ্রমজীবী মানুষের কথা তো বলার ভাষাই নেই। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনলেন, আসলে আজ দিনাজপুরে সূর্য উদিত হলেও সকাল 6টায় ছিল 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আপনাকে জানিয়ে রাখা ভালো যে দিনে দিনে তাপমাত্রা কমছে। গত বৃহস্পতিবারে ছিল দিনাজপুরে 14 ডিগ্রি সেলসিয়াস এবং গত শুক্রবারে ছিল দিনাজপুরে 11.8 ডিগ্রি সেলসিয়াস। আর আজকে হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমাদের এদিকে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে যে এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের দ্বিতীয় ধাপে দ্বিতীয় মাসের 15 তারিখের পরে শীতের তীব্রতা আরো বাড়বে এবং শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। আবহাওয়াবিদরা আরো জানিয়েছে যে আগামী মাসে অর্থাৎ নতুন বছরের জানুয়ারি মাসে প্রায় 3-4টি শৈত্যপ্রবাহ রয়েছে, এমনটাই আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। শামির, শীত নিয়ে আমার কাছে ছিল এই উত্তরাঞ্চলের একটি শেষ আপডেট। শাহী, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে তথ্যগুলো জানাবার জন্য। 90 স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান ছাত্রনেতা বিএনপি নেতা খায়রুল কবির খোকন গত 15 বছরে 6 বার গ্রেপ্তার হয়েছেন। 105টি মামলায় সপ্তাহে 4-5 দিন আদালতে হাজিরা দিয়েছেন। চ্যানেল আইকে তিনি বলেন, ফাঁসির সাজাপ্রাপ্ত না হয়েও সাবেক প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে কন্ডেম সেলে থাকতে হয়েছিল। রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ বিএনপি নেতা খায়রুল কবির খোকনের কথা জানাচ্ছেন মাসরুর শাকিল। খায়রুল কবির খোকন 90-এর স্বৈরাচার বিরোধী গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ডাকসুর সাবেক জিএস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতির শুরু। স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 80-র দশকে ছাত্র অবস্থায় প্রথম জেলে গিয়েছিলেন তিনি। 6 মাস ছিলাম এক নাগারে। 3 মাস পরে একটা চিঠি আসতো যে সরকার আপনাদের উপর সন্তুষ্ট হয়ে মানে আরো 3 মাসে আটক আদেশ বর্ধিত করা হলো। এই কথাটি এখনো মাঝে মাঝে আমরা গল্প করি আর কি, যে আমার সেইখানে এসবি থেকে সেই চিঠিটা যেত আর যেটা 3 মাস পরে আমাদের যে আটক আদেশ বর্ধিত করা হলো। কি লেখা থাকতো ওখানে? যে লেখো যে আপনার উপরে সরকার সন্তুষ্ট হয়ে আপনাকে আরো 3 মাসের জন্য আটক আদেশ বর্ধিত করা হলো। নরসিংদী বিএনপির স্থানীয় নেতা হত্যার অভিযোগে পতিত আওয়ামী লীগ সরকার তাকে গ্রেপ্তার করেছিল জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে বাসা, আদালত, রিমান্ড, জেলখানা তার সাপ্তাহিক রুটিনে পরিণত হয়েছিল। এই 16 বছরে আমি ধরেন 6 বার অ্যারেস্ট হয়েছি, প্রায় 105টি মামলা আছে ঢাকায় নরসিংদী মিলে, এবং বহুবার জেলে আমাকে সপ্তাহে 4 দিন থেকে 5 দিন আমাকে হাজিরা দিতে হয়েছে। একদিন 2-3টা মামলা হাজিরা হতো, আমি নরসিংদী ঢাকায় দুটোই মিলে দিতে হয়েছে। নরসিংদী জেলেও থেকেছি বহুবার, ঢাকার জেলেও থাকতে হয়েছে আমাদের, কারণ এগোতেই ছিলাম বেশিরভাগ সময়। আমাদের পরবর্তীতে অবশ্য গোটা ডিভিশন আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা পেয়েছিলাম, আমাদেরকে রিড করে আমাদের নিতে হয়েছে হাইকোর্ট থেকে। খোকন বলেন, জেলখানায় তাকে সহ বিএনপির অনেক নেতাকে ফাঁসির আসামির মতো কন্ডেম সেলে রাখার নির্দেশ দিয়েছিলেন সে সময়ের
প্রধানমন্ত্রী। ডিভিশন না দিয়ে আমাদের নিয়ে গেছে যেখানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে রাখা হয়, কন্ডেম সেল যেটাকে বলা হয়, সেখানে আমাদেরকে রাখা হয়েছে। ওখানে কি পরিবেশ সে জানেন যে ফ্লোরে শোয়ার ব্যবস্থা, কোনো বেসিন নাই, অথবা কোনো হাইকমান্ড নাই, সেখানে দরজা নাই, মানে ওপেন একবারে। এটা একবারে অমানবিক আর কি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের মির্জা আব্বাসকে গ্রেফতার করে নিয়ে গেল, সরাসরি আমাদের এখানে নিয়ে আসলো যে কন্ডেম সেলে যারা। জানতে পেরেছি শেখ হাসিনা তার নির্দেশে নাকি জেল সুপার এবং জেলার তারা আমাদের এই মন্ত্রী এমপিদেরকে, আমাদের সিনিয়র নেতাদেরকে মাটিতে শোয়ার নির্দেশ দিয়েছে। প্রতিপক্ষের রাজনীতিবিদদের প্রতি হিংসাত্মক মনোভাব পরিহার করে রিমান্ড ও জেলে আইনানুগ আচরণ নিশ্চিত করা উচিত বলে মনে করেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। প্রজাপতি শুধু সৌন্দর্যের প্রতীকই নয়, উদ্ভিদের পরাগায়নের অন্যতম মাধ্যম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলার 14তম আয়োজনে প্রজাপতি সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, প্রকৃতি চক্রে প্রজাপতি গুরুত্বপূর্ণ প্রাণী, মানুষের অস্তিত্বের প্রয়োজনে টিকিয়ে রাখতে হবে প্রজাপতি। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলারও তাগিদ দিয়েছেন তারা। আলিম আল রাজির রিপোর্টে দেখুন বিস্তারিত। মাত্র অল্প কিছুদিনের জীবনচক্রের প্রজাপতি শুধু সৌন্দর্যই নয়, পরিবেশে এর ভূমিকা অপরিসীম। কিন্তু জানার স্বল্পতা ও অসচেতনতায় প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে প্রজাপতি। তাই প্রজাপতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের 14তম প্রজাপতি মেলা আয়োজন। উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি প্রতিপাদ্যে মেলা ছিল বর্ণিল সব আয়োজন। মেলায় আসা মানুষের ভিড় লেগেই ছিল প্রকৃতির অন্যতম সুন্দর প্রাণী প্রজাপতির জীবন্ত প্রদর্শনী ঘিরে। ছবি আঁকা প্রতিযোগিতাও ছিল প্রজাপতি সংরক্ষণের তাগিদ। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন সহ মেলার সহযোগী প্রতিষ্ঠানগুলোর স্টলে দিনভর ছিল দর্শনার্থীদের পদচারণা। আমাদের যে ছোটবেলা থেকে যে পরিবেশকে নিয়ে চিন্তা করার যে সুযোগটা, এগুলো কিন্তু এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা পাচ্ছি। প্রকৃতির সাথে মানে মানুষের যে কাছাকাছি আসার যে একটা সুযোগ, মনে হয় এই প্রজাপতি মেলা হচ্ছে অনেক বড় একটা উৎস। যারা আসল প্রজাপতি, আমাদের সমাজের প্রজাপতি, তো ওরা হচ্ছে কি প্রকৃতি থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমরা বাচ্চাদেরকে জানাতে পারি যে প্রজাপতি প্রকৃতির জন্য কতটা গুরুত্বপূর্ণ। এটার মেইন উদ্দেশ্যই আসলে প্রজাপতির সংরক্ষণ। টোটালি আলোচনায় উঠে আসে উড়ে উড়ে ফুলে ফুলে বসে উদ্ভিদের পরাগায়নে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি করে ছোট্ট এই প্রাণী। যেসব পতঙ্গ আছে, পলিনেটার্স, মৌমাছি, প্রজাপতি, ছোট ছোট আরো পতঙ্গগুলো, এরাই কিন্তু পুরো ইকোসিস্টেম টিকিয়ে রেখেছে। আমাদেরকে বুঝতে হবে প্রকৃতির সাথে একটা বাচ্চার মানসিক বিকাশ এবং আমাদের মেন্টাল ওয়েল বিং এর একটা বড় সম্পর্ক আছে। প্রজাপতি যে ইনসেক্টের একটা রূপ মাত্র, সে ফুড চেইনে ভূমিকা রাখে, ইকোসিস্টেমে ভূমিকা রাখে, আর প্রজাপতিটা ভূমিকা রাখে হলো আমাদের পরাগায়নে। আমাদের প্রকৃতিতে যদি এই ভারসাম্য না থাকে, তাহলে অস্তিত্বের সংকটের মুখে কিন্তু প্রজাপতি নয়, বাঘ নয়, আমরাই অস্তিত্বের সংকটের মুখে। খাদ্য শৃঙ্খল সহ প্রকৃতি চক্রের অতি গুরুত্বপূর্ণ অংশ প্রজাপতি, কিন্তু জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে দিন দিন কমে যাচ্ছে এদের সংখ্যা। যে আমি যেরকম স্যাক্রেড, প্রজাপতি সেরকম স্যাক্রেড। আমি যেরকম পবিত্র, প্রত্যেকটা লাইফ সেরকম পবিত্র। অন্যের লাইফ ক্ষতিগ্রস্ত করার আমার কোনো এখতিয়ার সৃষ্টিকর্তা দেন নাই। প্রজাপতি পার্কের মাধ্যমে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রজাপতিকে সংরক্ষণ করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে। নানা ধরনের উদ্ভিদ যে আমাদের চারপাশে আছে, তাদের কিন্তু অস্তিত্ব থাকতো না যদি পরাগায়ন না হতো। ছোট ছোট কীটপতঙ্গ যাই আছে আমাদের চারপাশে, তাদের ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে জানাতে হবে এবং সেই জানানোর ব্যাপারটা কিন্তু আমাদের দায়িত্ব। পরিবেশ প্রকৃতি যদি ভালো না থাকে, আমরা ভালো থাকবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মও ভালো থাকবে না। আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে ৭১ যেভাবে আমরা এই দেশটাকে মুক্ত করেছিলাম, আবার যেন আমরা এই প্রকৃতি পরিবেশটাকেও সেইভাবে ভালো রাখার জন্য এক হই, একসাথে আমাদের হাতগুলো এক করি। প্রজাপতি সহ প্রাণের প্রতি মানুষের যে দায়িত্ব,
সেটি শুধুমাত্র এমপ্যাথির জায়গা থেকে নয়, নৈতিক দায়বদ্ধতা রয়েছে আমরা মনে করি, যেটা একসময় আমরা মনে করতাম যে শুধু মানুষের প্রতিই আছে। প্রাণীদেরও আসলে নৈতিকভাবে বিবেচনার অধীন হওয়ার দাবি রয়েছে। প্রজাপতি সংরক্ষণে অবদানের জন্য বাটারফ্লাই অ্যাওয়ার্ড পেয়েছেন সবুজ চাকমা, আর বাটারফ্লাই ইয়ং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ সাব্বির আহমেদকে। প্রজাপতি রক্ষায় সচেতনতা বাড়াতে ছিল বর্ণাঢ্য র্যালির আয়োজন। প্রাণ প্রকৃতি তথা নিজেদের রক্ষায় সচেতনতার বার্তা ছড়িয়ে দিতেই মেলার আয়োজন জানান আয়োজকরা। আলিবাল রাজি, চ্যানেল আই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। পোল্ট্রি খাতে বিনিয়োগে শূন্য থেকে শুরু করে কোটি টাকার বাণিজ্য গড়ে তুলেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। তিনি বলছেন, কাজের প্রতি একাগ্রতা, সততা এবং সুপরিকল্পনা থাকলে কৃষির যে কোনো খাত থেকেই আয় করা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাংলাদেশে পোল্ট্রি শিল্পে নিয়োজিত 60 লাখেরও বেশি মানুষের শতকরা 40 ভাগই নারী। এ খাতে নিয়োজিত হয়ে অনেক নারী যেমন স্বাবলম্বী হয়েছেন, বেড়েছে তাদের সামাজিক ক্ষমতায়ন। এমনই এক উদ্যোক্তা শরীয়তপুরের চরমধ্যপাড়া গ্রামের ফাতেমা বেগম। আমাদের সাথে বিয়া, স্বামীর একটা ছোট্ট সেট আছে, দেখে খালি লসে দেখা। আমরা বাইরে বললাম খামারটা আমি করবো। গোটা মুরগি দিয়েছি, 500 মুরগি দেয়া। ওই 500 মুরগি দেয়া, তারপরে 1000 করছি বাট। 1000 করার পরে এমন একটা ডিমের বাজার পাইলাম, 8 টাকা করে ডিম। 11 লক্ষ টাকা 6 মাসে ইনকাম করছি। এই 11 লাখ টাকারই জমি এইটা। এই যেখানে দাঁড়ায় কথা বলছি। আচ্ছা, জমি কিনা, তারপরে আমি ব্যবসা আস্তে আস্তে বাড়াইছি। এখন আমার 9000 বাট আছে। সুপরিকল্পনা আর নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার মাধ্যমে খামারটিকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করেন ফাতেমা বেগম। শুকরিয়া আদায় করি, ওর মতো ওয়াইফ যদি আমি না পেতাম আমার কিচ্ছু থাকতো না। একটা সৎ মেয়ে পাওয়া স্যার ভাগ্যের ব্যাপার। যে পরিশ্রম করে স্যার, বর্তমানে একটা মানে ছেলে অত পরিশ্রম করতে পারে না, ওর সাথে কাজ করে কেউ পারে না। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল মহব্বত না আমি মনে করব না থাকে, সে সংসারে মনে হয় উন্নত কমই হয়। গত শতাব্দীর 80-র দশক থেকে বিকাশমান পোল্ট্রি শিল্প বর্তমানে গভীর এক সংকটের সময় অতিক্রম করছে। ফিড মেডিসিনের দামগুলো অনেক বাড়াইছে। যারা বাজারে বিক্রি করে 4-5 হাত বদল হয়, তো ওই জন্য এই ডিমের দামটা বাড়তে। আর কৃষি অনুশীলনের বিস্ময়কর ম্যাজিকটা এখানেই। বুঝে শুনে বিনিয়োগ এবং সততার সাথে একটি খামারকে লালন পালন করলে তার উদাহরণ এভাবেই রচিত হয়, যেমনটি করে দেখিয়েছেন ফাতেমা। এবং ফাতেমার এই অনুশীলনটি সারা বাংলাদেশের অন্যান্য বধূ, মা, যুবক যুবতী যারা এই জাতীয় ফার্ম করছেন তাদের জন্য একটা অনুকরণীয় হতে পারে। শরীয়তপুরের চরমধ্যপাড়া থেকে শাইখ সিরাজ, সাংবাদিক। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। সংবাদের পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর আবার অবঞ্চন। এবার নিটল টাটা কৃষি সংবাদ। কুড়িগ্রামের চরাঞ্চলে জনপ্রিয় হচ্ছে ভেড়া পালন। বিস্তীর্ণ চারণভূমি আর স্বল্প পুঁজিতে বেশি লাভ হওয়ায় অনেকেই আগ্রহী হয়ে উঠছেন ভেড়া পালনে। পরিবারের আয় বাড়ায় খুশি চরের নারীরাও। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধায় জনবহুল বাজারে বসতি গড়েছে হাজারো বাবুই পাখি। জনকোলাহল ছাপিয়ে পাখির কিচিরমিচির শব্দে মুখর পুরো বাজার এলাকা। এমন মনোরম দৃশ্যে মুগ্ধ এলাকাবাসী এসব পাখি রক্ষায় তদারকি করছেন ব্যবসায়ী সহ স্থানীয়রা। শেষ করার আগে সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার।
ভারতের ৪৯ গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুয়া খবর ছড়িয়েছে বলে রিওমড স্ক্যানারের প্রতিবেদন। তালিকায় রয়েছে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমও। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও স্লট গতিতে বেড়েছে চাহিদা। সংস্কারের মাধ্যমে ১৩,৮০০ কোটি টাকার সাশ্রয় সম্ভব। মানুষের অস্তিত্বের প্রয়োজনেই প্রকৃতি চক্রের গুরুত্বপূর্ণ প্রাণী প্রজাপতি টিকিয়ে রাখার তাগিদ। জীববৈচিত্র্য রক্ষায় সংরক্ষিত অঞ্চল গড়ে তোলার পরামর্শ। এবং পোল্ট্রি খাতে কোটি টাকার বাণিজ্য করেছেন শরীয়তপুরের গৃহিণী ফাতেমা বেগম। সরকারি বেসরকারি উদ্যোগ পাল্টে দিতে পারে কৃষির এই গুরুত্বপূর্ণ খাত। এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।